প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো আশা করি সুস্থ আছো। তোমাদের সবার সুস্থতা কামনা করে আমি আজকে আবারও তোমাদের জন্য একটি পাঠ নিয়ে এসেছি। আমাদের নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে আমাদের এই পাঠ। আশা করি তোমরা যেখানে আছো আমার পাঠে অংশগ্রহণ করবে, পাঠের বিভিন্ন কার্যক্রমের সাথে অংশগ্রহণ করে পাঠের বিষয়ে তোমরা আয়ত্ত করতে চেষ্টা করবে এবং পাঠকে সার্থক করবে। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠে যাই। আমি আজকে নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং এর এটি প্রথম অধ্যায়ের পাঠ। তোমরা আশা করি পূর্বের পাঠে অংশগ্রহণ করেছিলে, আজকের পাঠে তোমরা মনোযোগ দিয়ে অংশগ্রহণ করবে। প্রথমে আমি সবাইকে পাঠে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, ফুলগাজী সরকারি প্রাইমারি স্কুল, ফুলগাজী, ফেনী। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ নবম এবং দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং। ফিনান্স ও ব্যাংকিং এর প্রথম অধ্যায়ের অর্থাৎ অর্থায়ন ও ব্যবসা অর্থায়ন এর পাঠ দ্বিতীয়। শিক্ষার্থীরা, আমরা তোমাদেরকে এখন একটি ছবি দেখাচ্ছি, তোমরা ছবিটির দিকে লক্ষ্য করো। ছবিটি দেখে তোমরা কি বুঝলে? আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে এটি আদম জুট মিলের ছবি। তোমরা পূর্বে জেনেছো বিষয়টা নিয়ে। এটি আমাদের আদম জুট মিল ছবি। এশিয়ার সবচেয়ে বড় জুট মিল হিসেবে 1951 সালে প্রতিষ্ঠিত হয়ে বছরে প্রায় 60 কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করেছিল। 1972 সালে এই প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়। স্বাধীনতা পরবর্তীকালীন সময়ে আর্থিক ব্যবস্থাপনা ও নীতি নির্ধারণের অভাবে 2002 সালে ক্ষতির মুখে মিলটি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এশিয়া আমাদের আদম জুট মিল, যেটি এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় জুট মিল ছিল এবং তোমরা নিচে দেখতে পাচ্ছ যে বছরে প্রায় 60 কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করা সক্ষম ছিল এই প্রতিষ্ঠানটি। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে বিভিন্ন আর্থিক অনিয়ম, সঠিক ব্যবস্থাপনার অভাব, নীতি নির্ধারণের অভাবের কারণে প্রতিষ্ঠানটি বছরের পর বছর ক্ষতির সম্মুখীন হচ্ছে। ফলে 2002 সালে তৎকালীন সরকার প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আরো একটি ছবিতে যাচ্ছি। একটু ভালো করে ছবিটির দিকে তাকাও। তোমরা নিশ্চয় তোমরা ছবিটি দেখি বুঝতে পারছো এটি আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু। দেশি ও বিদেশি অনেক বাধার মুখে 7 ডিসেম্বর 2014 সালে এ যাত্রা শুরু হয়। সবচেয়ে বড় প্রকল্প হিসেবে দেশীয় অর্থায়নে এবং সঠিক নীতি নির্ধারণের কারণে কাজটি আজ সমাপ্তির পথে। আশা করা হচ্ছে 2021 সালে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি জনগণের জন্য খুলে দিবেন। এই শিক্ষার্থী, আমরা তোমাদেরকে দুটি ছবি দেখিয়েছি। প্রথম ছবিটি ছিল আমাদের সেই ঐতিহাসিক আদম জুট মিলের, যেটি এশিয়ার বৃহত্তম জুট মিল হওয়া সত্ত্বেও সঠিক আর্থিক ব্যবস্থাপনা এবং নীতি নির্ধারণের অভাবে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হয় এবং একসময় সেটি বন্ধ হয়ে যায়। অন্যদিকে আমরা আরো একটি প্রকল্প তোমাদেরকে দেখিয়েছি, পদ্মা সেতু প্রকল্প, যেটি শুরুতে অনেক বাধার সম্মুখীন হয়েছে আমাদের দেশি বা বিদেশি কূটনৈতিক, রাজনৈতিক বিভিন্ন কারণে। বর্তমান সরকার তার হস্তক্ষেপে সঠিক নির্দেশনায় এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দেশীয় অর্থায়নে এই পদ্মা সেতুর কাজ প্রায় শেষ করার পথে। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করছো এই দুটি কাজের মধ্যে মূলত যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হলো সঠিক নীতিমালা এবং আর্থিক ব্যবস্থাপনা, এই বিষয়গুলোই পার্থক্য দৃশ্যমান। চলো আমরা আজকে পাঠে যাই। নিচে তোমরা এতক্ষণ বুঝতে পারছো যে আমাদের আজকের পাঠ হচ্ছে অর্থায়ন, অর্থাৎ অর্থায়নের গুরুত্ব ও অর্থায়নের নীতি, এই বিষয়টির উপরে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পাঠ শেষে শিক্ষার্থীরা অর্থায়নের গুরুত্ব চিহ্নিত করতে পারবে, অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে
এবং অর্থায়নের নীতি ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা যাচ্ছি কারবারে অর্থায়নের গুরুত্ব। নিম্নে বিভিন্ন ক্ষেত্রে অর্থায়নের গুরুত্ব অধিক অর্থবহ, অর্থাৎ যে ক্ষেত্রগুলোতে অর্থায়ন বেশি গুরুত্বপূর্ণ এমন কিছু ক্ষেত্র নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হয়েছি। তার মধ্যে ব্যবসায়িক মূলধন সংকটে অর্থায়ন গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে অনগ্রসর ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রে এবং স্বল্প শিক্ষিত উদ্যোক্তা ও উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়, এই ক্ষেত্রগুলোতে অর্থায়ন অধিক গুরুত্ব বহন করে। আমরা এখন এই ক্ষেত্রগুলো নিয়ে তোমাদের সামনে একটি ব্যাখ্যা করব। তোমরা আশা করি পাঠে মনোযোগী থাকবে এবং পাঠের সাথে অংশগ্রহণ করবে। প্রথমে হলো আমাদের ব্যবসায়িক মূলধন সংকটে। তোমরা ছবিতে দেখছো আমাদের মূলধন সংকটের একটি চিত্র আমরা প্রদর্শন করছি। এখানে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো অধিক সংকট, আর্থিক সংকট একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। এই সংকটের জন্য প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা দুরূহ কাজ। অর্থাৎ স্বাধীনতা পরবর্তী সময় থেকে আমাদের দেশে আর্থিক সংকট প্রতিষ্ঠানগুলোর জন্য একটি বড় বাধা। আমরা ফিরে দেখায় একটু বিষয়তে ফিরে দেখা 2019, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি, আমদানি, রাজস্ব খাত এসব খাতে নিম্নমুখী সূচক এবং মুদ্রাস্ফীতি, খেলাপি ঋণ, ইত্যাদি খাতে ঊর্ধ্বমুখী। অর্থাৎ ব্যবসায়িক মূলধন সংকট এক্ষেত্রে একটি বড় বাধা। উদাহরণ হিসেবে একটি প্রতিষ্ঠান অর্থ সংকটের কারণে যথাসময়ে কাঁচামাল কিনতে অপারগ, তাহলে উৎপাদন প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে। অর্থায়ন সংক্রান্ত ধারণা তাকে পরিকল্পনা মাফিক যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণে অর্থ সংগ্রহ এবং তার যথাযথ ব্যবহার সহায়তা করে। এই ক্ষেত্রে লক্ষ্য করো, মূলধন সংকটের কারণে ব্যবসায়ী প্রতিষ্ঠান ঝুঁকির সম্মুখীন হচ্ছে। ঠিক এই সময় যদি আমরা সঠিক আর্থিক ব্যবস্থাপনা করতে পারি, ফলে উৎপাদন যেমন ব্যাহত থেকে বাঁচবে, তেমনি অর্থের সঠিক ব্যবহার হবে। এরপর আমরা যাচ্ছি প্রিয় শিক্ষার্থী, অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। আমাদের একটা ছবিতে তোমরা দেখছো লাগামহীন খেলাপি ঋণে মূলধন ঘাটতিতে ব্যাংকগুলো। অর্থাৎ আমাদের স্বাধীনতা পরবর্তী সময় থেকে ব্যাংক ব্যবস্থা অনগ্রসর, তেমন একটা উন্নতি পথ দেখতেছে না। এক্ষেত্রেও আমাদের অর্থায়ন খুবই গুরুত্ব বহন করে। উন্নত বিশ্বের মতো বাংলাদেশে ব্যাংক ব্যবস্থা যথেষ্ট সংগঠিত নয় বলে ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত সময় প্রয়োজন মতো ঋণ গ্রহণ করা সম্ভব হয় না। অর্থায়ন সংগ্রহ ধারণা তাকে পরিকল্পনা মাফিক যথাসময়ে প্রয়োজনীয় পরিমাণ অর্থ সংগ্রহ ও তার যথাযথ ব্যবহারের সহায়তা করে। আমরা ছবিতে দেখতেছি ওয়ার্ল্ড ইকোনমিক্স ফোরামে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উন্নয়ন ফোরামে 5টি প্রস্তাব দিয়েছিলেন। অর্থাৎ পরিকল্পনা মাফিক যদি আমরা কাজ করি, তাহলে আমাদের ব্যাংক ব্যবস্থা বা অর্থ সংগ্রহের যে সমস্যা, আশা করি সেটি থাকবে না এবং ব্যবসা তার সুফল দেখতে সক্ষম হবে। এই শিক্ষার্থীরা, এরপরে রয়েছে আমাদের স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। এটি আমাদের দেশের একটি বড় সমস্যা। আমাদের দেশে বেশিরভাগ উদ্যোক্তাই স্বল্প শিক্ষিত। বাংলাদেশে বেশিরভাগ ক্ষুদ্র উদ্যোক্তা স্বল্প শিক্ষিত বলে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করতে পারে না, ফলে লাভজনক প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হয়। আমরা ছবি দেখতেছি সৃষ্টিশীল ভাবনা। আসলে শিক্ষিত উদ্যোক্তা থেকে এ ধরনের ভাবনা আসতে পারে। অর্থায়ন সংগ্রহ ধারণা তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন কার্যক্রম প্রয়োজনীয় পরিমাণে অর্থ সংগ্রহ ও তার যথাযথ ব্যবহার সহায়তা করে। অর্থাৎ যদি আমাদের উদ্যোক্তারা শিক্ষিত সক্ষম হয়, তাহলে তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন করতে তারা সক্ষম হবে, যা প্রতিষ্ঠানের জন্য লাভজনক। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি তার মধ্যে আরো একটি বিষয় হলো উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। এক্ষেত্রে অর্থায়ন খুবই গুরুত্ব বহন করে। অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগে একজন ব্যবসায়ী ভবিষ্যৎ আয় ব্যয়ের সম্ভাবনা যাচাইয়ের মাধ্যমে লাভজনক প্রকল্পটি বেছে নিতে পারে। এ ধরনের বিনিয়োগ কারবারকে যেমন অর্থবহ করে, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, লক্ষ্য করো যে দেশের উৎপাদনমুখী বিনিয়োগ এবং জাতীয় আয় বৃদ্ধিতে যদি আমরা অর্থায়ন সঠিকভাবে প্রয়োগ করতে পারি,
সঠিক খাত থেকে আমরা অর্থ সংগ্রহ এবং সঠিকভাবে বিনিয়োগ করতে পারি, তাহলে সেই বিনিয়োগটা হবে উৎপাদনমুখী বিনিয়োগ এবং যা ব্যক্তি তথা জাতীয় আয় উন্নতিতে ভূমিকা রাখবে। এতক্ষণ ধরে আমরা অর্থায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করলাম। এখন আসো আমরা এই বিষয়গুলোর উপরে তোমাদেরকে কিছু কাজ দিচ্ছি, আশা করি তোমরা কাজে অংশগ্রহণ করবে এবং পাশে আমার উত্তর দেওয়া থাকবে, তার সাথে তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। আমাদের প্রথম কাজ, বাংলাদেশ কি ধরনের দেশ? অপশন: অউন্নয়নশীল দেশ, উন্নয়নশীল দেশ, উন্নত দেশ। তোমরা দেখেছো বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। উত্তরটা তোমরা আশা করি মিলিয়ে নেবে। আমাদের পরবর্তী কাজ, বাংলাদেশে নিত্য নৈমিত্তিক ঘটনা কোনটি? 1 অনগ্রসর ব্যাংক ব্যবস্থা, 2 স্বল্প শিক্ষিত উদ্যোক্তা, 3 উভয়টি। হ্যাঁ, এখানে উত্তরটা হবে উভয়টি, কারণ বাংলাদেশের বর্তমান নিত্য নৈমিত্তিক ঘটনা অনগ্রসর ব্যাংক ব্যবস্থা এবং স্বল্প শিক্ষিত উদ্যোক্তা, দুইটি উত্তর পাশে উত্তর দেওয়া আছে, তোমরা মিলিয়ে নেবে। আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্নটি হচ্ছে, জাতীয় আয়ে ভূমিকা রাখতে পারে কোনটি? সফল বিনিয়োগ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্বল্পমেয়াদী বিনিয়োগ। নিশ্চয় তোমরা বুঝতে পারছো, এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সফল বিনিয়োগ। তোমরা আশা করি উত্তরগুলো মিলিয়ে নেবে। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা আমাদের পাঠের পরবর্তী অংশে যাই। আমাদের শিক্ষণবল অনুযায়ী পরবর্তী কাজটি হচ্ছে কারবারি অর্থায়ন নীতি। কারবারের জন্য প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ, স্বল্প ও দীর্ঘমেয়াদে সেই তহবিল বিনিয়োগ এবং তহবিল বন্টন সংক্রান্ত ব্যবস্থাপনা কিছু নীতিমালা আছে, যা নিচে তুলে ধরা হলো। তার মধ্যে হচ্ছে তারল্য বনাম মুনাফা নীতি, উপযুক্ত নীতি এবং কারবারের বস্ত্রায়ন ও ঝুঁকি বন্টন নীতি। চলো আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। প্রথমে হলো তারল্য বনাম মুনাফা নীতি। তারল্য বনাম মুনাফা নীতি হলো একজন ব্যবসায়ীকে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হয়। অর্থাৎ একদিকে তাকে যেমন দৈনন্দিন কার্য পরিচালনার জন্য নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন, অন্যদিকে মুনাফা অর্জনের জন্য সে অর্থ বিনিয়োগ করা প্রয়োজন। নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক। কৃষিক্ষেত্রে লক্ষ্য করো যে একজন ব্যবসায়ী তার দৈনন্দিন যে খরচগুলো অর্থাৎ পণ্য ক্রয়, কর্মচারী বেতন, অফিস ভাড়া ইত্যাদি যেমন নির্বাহ করতে হবে, এর জন্য অর্থের প্রয়োজন, তেমনি তার ব্যবসা প্রতিষ্ঠান উদ্যোগমুখী করতে হলে, সামনে এগিয়ে নিতে হলে তার মুনাফারও প্রয়োজন, এর জন্য অর্থের বিনিয়োগেরও প্রয়োজন। এখন একমাত্র ব্যবস্থাপনায় পারে তার সঠিক অর্থ বিনিয়োগ বা তারল্য বজায় রাখতে। এখানে নগদ অর্থ এবং মুনাফার মধ্যে একটি বিপরীতমুখী সম্পর্ক। অর্থাৎ নগদ অর্থ যদি আমরা তারল্য হিসেবে রাখি, তাহলে তার থেকে কোনো মুনাফা আসবে না, অর্থটা অলসভাবে থাকবে, প্রয়োজনীয় অর্থ ব্যবহারের পরে অতিরিক্ত অর্থটা অলস হিসেবে থেকে যাবে। অন্যদিকে যদি আমরা মুনাফার উদ্দেশ্যে অর্থ বিনিয়োগ করে থাকি, তাহলে তারল্য সংকট দেখা দিবে, অর্থাৎ দৈনন্দিন খরচ মেটানো সম্ভব হবে না। ফলে নগদ অর্থ আর মুনাফার মধ্যে একটি বিপরীত সম্পর্ক বিদ্যমান। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা অর্থায়নের একটি অন্যতম নীতি। অর্থাৎ অর্থায়নের মাধ্যমে আমরা যত সঠিক পরিমাণে তারল্য সম্পদ রেখে বাকি সম্পদ আমরা বিনিয়োগের জন্য উৎসাহী হব। এরপরে রয়েছে আমাদের উপযুক্ততার নীতি। অর্থাৎ স্বল্পমেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা হয় এই অর্থায়নের একটি নীতি। আমরা অনেক ব্যবসায়ীকে দেখতে পাই, তারা চলতি মূলধন অর্থাৎ ব্যবসার দৈনন্দিন খরচ নির্বাহ করার জন্য তারা দীর্ঘমেয়াদী খাত থেকে অর্থায়ন করে থাকে, যা একটি ভুল ধারণা। অন্যদিকে তারা দীর্ঘমেয়াদী তহবিলের অর্থ যেমন স্থায়ী সম্পদ, মূলধন ইত্যাদি ক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদী তহবিল থেকে সংগ্রহ না করে যদি চলতি মূলধন থেকে সংগ্রহ করে, সেটিও তাদের জন্য ঝুঁকি সৃষ্টি হবে। তাই আমাদের স্বল্পমেয়াদী তহবিল থেকে চলতি মূলধন এবং দীর্ঘমেয়াদী তহবিল থেকে স্থায়ী মূলধন সরবরাহ করা অর্থায়নের একটি নীতি। চলতি মূলধন দ্বারা ব্যবসা প্রতিষ্ঠানে নিত্য নৈমিত্তিক অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থের প্রয়োজন মেটানো হয়, যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, দোকান ভাড়া ইত্যাদি প্রদান করা। তাই স্বল্পমেয়াদী খাত যেমন বিক্রয়ত অর্থ, ব্যক্তিগত অর্থ, পারিবারিক তহবিল থেকে চলতি মূলধন নির্ভর করা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, একটি ব্যবসা প্রতিষ্ঠানের নিত্য নৈমিত্তিক যে খরচগুলো অর্থাৎ স্বল্পমেয়াদী যে খাতগুলো, এই খাতগুলো অর্থের জন্য
অর্থ সংগ্রহ করা উচিত স্বল্পমেয়াদী খাত থেকে, যাকে আমরা চলতি মূলধন বলে থাকি। এমন খরচগুলোকে স্বল্পমেয়াদী খাত থেকে নিয়ে সরবরাহ করা উচিত। অন্যদিকে স্থায়ী মূলধন দ্বারা যেমন মেশিন ক্রয়, দালান কোঠা নির্মাণ ইত্যাদি দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করা হয়। তাই দীর্ঘমেয়াদী খাত যেমন ব্যাংক, অর্থায়ন প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক ইত্যাদি খাত থেকে স্থায়ী মূলধন সংগ্রহ করা উচিত। এটি একটি অর্থায়নের নীতি। এর পরবর্তী নীতিটি হচ্ছে কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বন্টন। তহবিল বিনিয়োগের ক্ষেত্রে কারবারি পণ্য বা সেবা যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে কারবারের ঝুঁকি বর্ণিত হয় ও হ্রাস পায়। অর্থাৎ কোনো পরিস্থিতিতে একটি পণ্যের বিক্রয় হ্রাস পেলে অন্য পণ্যের বিক্রয় দিয়ে কারবারটি হ্রাস করতে বিক্রয় খুশি নেওয়া সম্ভব হয়। ফলে সব ধরনের অবস্থায় কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জিত হয়। কৃষিক্ষেত্রে লক্ষ্য করো, কারবার বৈচিত্র্যায়ন মাধ্যমে ঝুঁকি বর্ণিত হয়। অর্থাৎ একাধিক পণ্য নিয়ে যদি একটি প্রতিষ্ঠান ব্যবসা করে, কোনো একটি পণ্য যদি তার উৎপাদনে ব্যাহত ঘটে, অন্য পণ্য দিয়ে প্রতিষ্ঠানটি তার ক্ষতি পুষিয়ে নিতে পারে। যেমন ধরো, একটি প্রতিষ্ঠান বাজারে দুই ধরনের সাবান বাজারজাত করছে। বিশেষ কোনো কারণে একটি পণ্য বাজারজাতে সমস্যা হচ্ছে, ফলে অন্য পণ্যটি তার সেই কাঙ্ক্ষিত চাহিদা পূরণে সক্ষম হবে। ফলে প্রতিষ্ঠানটি তার ঝুঁকি বা ক্ষতি থেকে হ্রাস পাবে। অর্থাৎ তাদের যে একটি পণ্য দিয়ে ব্যবসা করলে যে ঝুঁকিটা ছিল, সেটা একাধিক পণ্যের কারণে তারা সেখান থেকে ঝুঁকি হ্রাস পাচ্ছে বা ঝুঁকি বর্ণিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ ধরে আমরা অর্থায়ন নীতি নিয়ে কাজ করলাম। তোমরা আশা করি আমার সাথে পাঠে মনোযোগী ছিলে। এখন আমরা সেই অর্থায়ন নীতি থেকে তোমাদেরকে একটি কাজ দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে কাজটি করবে এবং আমার উত্তরমালা পাশে দেওয়া থাকবে, তার সাথে তোমরা মিলিয়ে নেবে। আমাদের প্রথম প্রশ্ন, চলতি মূলধন ব্যবহারের খাত কোনটি? দোকান ভাড়া, মেশিন ক্রয়, ভবন নির্মাণ। সেক্ষেত্রে লক্ষ্য করতেছো, ভবন একটি দীর্ঘমেয়াদী খাত, মেশিন ক্রয় এটি দীর্ঘমেয়াদী খাত, কিন্তু দোকান ভাড়া এটি একটি স্বল্পমেয়াদী খাত, যা চলতি মূলধন থেকে ব্যবহার করা উচিত। আমরা ইতিমধ্যে বলেছি, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে দোকান ভাড়া। আমাদের পরবর্তী প্রশ্ন, দীর্ঘমেয়াদী ঋণের উৎস কোনটি? স্থানীয় এনজিও, সোনালী ব্যাংক, পারিবারিক ঋণ। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সোনালী ব্যাংক তিনটি খাতের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই খাতটা থেকে দীর্ঘমেয়াদী অর্থায়ন করা সম্ভব। তাই সঠিক উত্তর হচ্ছে সোনালী ব্যাংক। পরবর্তী প্রশ্ন আমাদের, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, পাশের ছবি যে ব্যবসা প্রতিষ্ঠানটি রয়েছে তা কোন খাত থেকে ঋণ গ্রহণ করা যুক্তিযুক্ত? আমরা পাশে যেটি দেখতেছি এটি একটি ফলের দোকান, এটি নিশ্চয় স্বল্প মূলধনের ব্যবসা প্রতিষ্ঠান বা এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান আমরা বলতে পারি। তো এই ধরনের ছোট প্রতিষ্ঠান বা এক মালিকানা প্রতিষ্ঠান সাধারণত স্বল্পমেয়াদী খাত থেকে ঋণ নেওয়া উচিত, কারণ এরকম প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী খাত থেকে ঋণ যুক্তিযুক্ত নয় বা উভয়টাও যুক্তিযুক্ত নয়। সেই হিসাবে উত্তরটা সঠিক উত্তর হবে স্বল্পমেয়াদী খাত। অর্থাৎ 3 নম্বরের সঠিক উত্তর স্বল্পমেয়াদী খাত। তার মধ্যে আমরা একটা ছবি দেখাচ্ছি, ব্র্যাক বা এনজিও থেকে স্বল্পমেয়াদী ঋণ উৎস নেওয়া সম্ভব। প্রিয় শিক্ষার্থী, এতক্ষণ আমরা তোমাদেরকে অর্থায়নের গুরুত্বের ব্যাখ্যা এবং অর্থায়নের নীতিমালা নিয়ে কথা বললাম এবং কিছু কাজ করেছি। এখন এই কাজগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে আমরা একটি বাড়ির কাজ দেব। আশা করি তোমরা কাজটি সুচারুভাবে বাড়িতে করতে চেষ্টা করবে। এর মাধ্যমে আমাদের পুরো পাঠটি যেমন আমাদের কাছে স্বচ্ছভাবে ধরা দেবে, তেমনি একটি সৃজনশীল চর্চারও সুযোগ হবে। এটি একটি বোর্ড প্রশ্ন, বিগত সালে বিভিন্ন বোর্ডে এসেছে প্রশ্নটা, তেমন একটি প্রশ্ন তোমাদের সামনে আমি দিয়েছি, সৃজনশীল প্রশ্ন। একটু লক্ষ্য করো প্রশ্নটার দিকে। এখানে রিফাত ফ্যাশন হাউসের ব্যবস্থাপনা পরিচালক জনাব রিফাত 20 লাখ টাকা বিনিয়োগ করে একটি উৎপাদনমুখী ব্যবসা শুরু করেন। 20 লাখ টাকার মধ্যে তিনি 18 লাখ টাকা এবিসি ব্যাংক থেকে 6 বছরের জন্য 70% সুদে ঋণ নেন। 1 লাখ টাকা তার পিতার কাছ থেকে এবং 1 লাখ টাকা তার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেন। এই মূলধন তিনি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করেন, যেমন বিদ্যুৎ বিল বাবদ 1 লাখ টাকা, কর্মচারী বেতন বাবদ 9 লাখ টাকা, ভাড়া বাবদ 4 লাখ টাকা এবং নতুন মেশিন ক্রয় বাবদ 6 লাখ টাকা তিনি ব্যয় করেন। 2012 সালের আর্থিক বিবরণীতে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো করে যদি উদ্দীপকটি লক্ষ্য করো এবং আমার পাঠের সাথে যদি সমন্বয় করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে প্রতিষ্ঠানটির কিছু সিদ্ধান্ত বা আর্থিক সিদ্ধান্ত যে জায়গাগুলো ছিল একটু খাত রয়েছে, সমস্যা রয়েছে। তোমরা যদি ওই জায়গাগুলো চিহ্নিত করতে পারো, তাহলে আমাদের পরবর্তী প্রশ্নগুলো উত্তর দিতে তোমাদের জন্য সহজ হবে। আমাদের প্রশ্নগুলো হচ্ছে, ক, পিপিপি এর পুনরূপ কি? আমরা গত পাঠে তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম।
খ লভ্যাংশ সমতাকরণ বলতে কি বুঝায়? গ উদ্দীপকে রিপাত ফ্যাশন হাউসের পরিচালক জনাব রিপাতের সামগ্রিক কার্যক্রমকে কি বলা যায়, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উদ্দীপকে জনাব রিপাত কোন নীতিটি অনুসরণ করলে ক্ষতির সম্মুখীন হতেন না বলে মনে করো, যুক্তি দাও। আশা করি তোমরা একটু যত্ন সহকারে প্রয়োজনে পাঠটা আরেকবার দেখে তোমরা উত্তর করতে চেষ্টা করবে এবং সেটার মাধ্যমে তোমাদের পাঠে যেমন তোমাদের স্বচ্ছতার সৃষ্টি হবে, তেমনি একটি সৃজনশীল প্রশ্নেরও কাঠামো তোমাদের চর্চা অনুশীলন হবে। এই বলে আমি আমার পাঠ এখানে শেষ করছি। আশা করি তোমরা সবাই আমার পাঠ মনোযোগী সহকারে দেখছো এবং পাঠের কাজগুলো তোমরা সুন্দরভাবে করবে। পরবর্তী পাঠ দেখা পর্যন্ত তোমাদের সুস্থতা কামনা করছি। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এই মুহূর্তে তোমাদের এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ থাকবে, সবার সুস্থতা কামনা করে আমি আমার পাঠ শেষ করছি। ধন্যবাদ সবাইকে।